আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এর আগের ভিডিওটিতে তোমাদের আমি মোটামুটি কম বেশি অনেকজনকারে সাড়া পেয়েছি, যার কারণে আজকে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। ইনশাল্লাহ এভাবেই তোমরা কমেন্ট করবে, এভাবে তোমাদের কী চ্যাপ্টারগুলো আগে ভিডিও দেওয়ার দরকার আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি সেগুলো নেওয়া ট্রাই করবো। একজন মনে হয় কমেন্ট করেছিল যে অন্তরীকরণ খুব দরকার বা অন্তরীকরণ দিলে ভালো হয়, তার কারণে আমি আজকে অন্তরীকরণ নিয়ে এসেছি তোমাদের সামনে। অন্তরীকরণ আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ আমি সমাধান করে দিব। আমি কয়েকটি এপিসোডের মাধ্যমে অন্তরীকরণ ডিসকাস করবো। তার মধ্যে আজকে ফার্স্ট এপিসোড আমি আলোচনা করবো। প্রথমে আমি লিমিট, তারপর একটা টপিক। চলো আমরা দেখি যে আজকে অন্তরীকরণ থেকে যে কিভাবে প্রশ্নগুলো আসে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোকে দেখার ট্রাই করি। আর বারবার বলতেছি, তোমরা যারা এখন আমার অ্যানালিসিস করো সেগুলো কালেক্ট করো, তোমরা কালেক্ট করে নাও। ডেসক্রিপশন বক্সে আমার সব কিছু দেওয়া আছে, মেসেঞ্জারে নক দিয়ে তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারো। চলো আমরা দেখি যে অন্তরীকরণ থেকে কী ধরনের প্রশ্নগুলো এসেছে। এবং তোমরা যেহেতু বলেছো তোমাদের রিটেন খুব জরুরি, রিটেন তোমরা নিয়ে অনেক কনফিউশনে আছো, তাই আমি তোমাদের কথা দিয়েছি যে প্রত্যেকটা এপিসোডের শেষে একটা রিটেন দিব ম্যাথের আমি। সো আজকেও কিছু রিটেন রয়েছে এবং তোমাদের যেহেতু প্রত্যেকটা এপিসোডে আমি কিছু প্রশ্ন দিয়ে দিই, আর আগের এপিসোডে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেটা সলিউশন দিয়ে দিব। একজন মনে হয় কমেন্ট সেশনে অ্যান্সারগুলো সম্পূর্ণ রাইট দিতে পেরেছিল। তো চলো আমরা অ্যানালাইসিস করা শুরু করি। আসলে দেখো, প্রথমে লিমিট থেকে প্রশ্ন বেশি আসে। লিমিট টাইপ 1 সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন এসেছে লিমিট থেকে। আমার অ্যানালাইসিস শিটগুলো তোমরা দেখতে পাচ্ছ যে লিমিট থেকে হিউজ পরিমাণ প্রশ্ন এসেছে। তো 19-20 সেশনও এসেছিল লিমিট থেকেই প্রশ্ন। সো তোমরা লিমিটটাকে অনেক গুরুত্ব দিবে এবং শর্টকাটগুলো জেনে রাখবে। আজকে আমি সব শর্টকাট দিয়ে দিব লিমিটের, ইনশাল্লাহ তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2তে তোমরা দেখো, টাইপ 2তে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে যে অব্যক্ত ফাংশন মানে কি, যে এক্স ওয়াই সম্মিলিত ফাংশনগুলোকে অব্যক্ত ফাংশন বলা হচ্ছে। এই অব্যক্ত ফাংশনগুলো আর কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, কীভাবে শর্টকাট ওয়েতে করতে হয়, সেটা আমাদের তোমার দেখা দেবো। এবং এখানের সাথে যে ঢাল রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেম রিলেটেড প্রশ্ন সব থেকে বেশি আসে দেন লিমিটের পর। এটা হচ্ছে টাইপ 2 এ রাখছি আমি। দেখো এখানে সুন্দর করে যত এই প্রকার 2001 থেকে শুরু করে 19-20 সেশন মতো যত ধরনের এই ঢাল রিলেটেড বা অব্যক্ত ফাংশন রিলেটেড প্রশ্ন এসেছে, সেটা টাইপ 2 এ রেখেছি। অনেক সুন্দর করে গোছালো আছে আমার এই নোটগুলো। দেখো টাইপ 3, দেখো টাইপ 3 হচ্ছে তোমার, এটা একটা ঢাল রিলেটেড প্রশ্ন, বাট এখানে সার্টেন একটা বিন্দুতে ঢালের সাথে সম্পর্ক করে সার্টেন একটা ধ্রুবকের মান বের করতে বলে, যে কে এর মান কত হলে এর মান কত হলে, লাইক দ্যাট, এরকম। ওকে, আর স্পর্শক সমীকরণ বা অবিলম্বের সমীকরণ, এটাকে টাইপ 2 এ রেখেছি আমি, টাইপ 3 তে রেখেছি। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এখান থেকে কী ধরনের প্রশ্নগুলো তোমাদের পড়া লাগবে। এবার আসি আরেকটা টপিক আছে টাইপ 4। টাইপ 4-এ দেখো যে তোমার সম্পর্কিত ত্রিকোণমিতিক রিলেটেড, মানে ত্রিকোণমিতিক সাইন কস এই রিলেটেড প্রশ্নগুলো এখানে আমি টাইপ 4-এ রেখেছি। এগুলা এমন কিছু প্রশ্ন আছে যেগুলো খুব তাড়াতাড়ি, বড় দেখে মনে হলো কিন্তু খুব তাড়াতাড়ি শর্টকাট ওয়েতে সলভ করা যায়। ওকে, তাহলে এটা টাইপ 4-এ রেখেছি। আচ্ছা, টাইপ 5-এ দেখো, টাইপ 5-এ আমরা রেখেছি কি, দেখো টাইপ 5-এ আমরা রেখেছি হচ্ছে তোমার যে লন রিলেটেড প্রবলেমগুলো আমরা এখানে রেখেছি, যে কীভাবে লগ লন এই ধরনের প্রবলেমগুলোকে খুব অনায়াসে সলভ করা যায়। আরেকটা আছে টাইপ 6। টাইপ 6 আছে তোমার লঘুমান গুরুমান, এখানে খুব কম প্রশ্ন এসেছে, তাও আমি টাইপ 6টা করে দেবো তোমাদের। ওকে, সো এই হচ্ছে এখানকার ওভারঅল ধারণা, যে তোমার প্রথমত হচ্ছে তোমার টাইপ 1 লিমিট, টাইপ 2 হচ্ছে তোমার অব্যক্ত ফাংশন, তো টাইপ 3 তোমাদের দেখালাম ত্রিকোণমিতিক রিলেটেড, টাইপ 4 হচ্ছে e⁻x লন লাইক এরকম, আর টাইপ 6 হচ্ছে তোমার সর্বোচ্চ সর্বনিম্ন মান। ওকে, তো চলো আমরা এখন কয়েকটি প্রশ্ন সমাধান করার ট্রাই করি। দেখো লিমিট থেকে এই পর্যন্ত 2001 থেকে শুরু করে একবারে 19-20 সেশন মধ্যে যতগুলো প্রশ্ন এসেছে, ওগুলোকে কতভাবে ক্যাটাগরাইজ করা যায়, কতভাবে শর্টকাট আন্ডারে নিয়ে আসে আমি তোমাদের সুন্দরভাবে এখানে সাজিয়েছি। দেখো আজকে ইনশাল্লাহ এটা দেখার পর লিমিট তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকবে না। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার এক্স টেন্স টু ইনফিনিটি। তোমরা জানো সবাই যে ইনফিনিটি যদি থাকে, তাহলে যদি এরকম করে হরলবে বহুপদী আকারে থাকে কোনো ফাংশন, তাহলে তোমাদের এটার আনসার বা শর্টকাট এটা হচ্ছে যে সর্বোচ্চ ঘাতের সহগ হরলবের সর্বোচ্চ ঘাতের সহগই হয় আনসার। ওকে, তাহলে এখানে দেখো 17-18 সেশনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এসেছিল, উপরে একটা বহুপদী নিচে একটা বহুপদী, এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে সর্বোচ্চ ঘাত যেহেতু এক্স স্কয়ার, তাহলে এদের সহগ কত 2/3, তাহলে এটার আনসার হচ্ছে কিন্তু 2/3। ওকে, আচ্ছা পরেরটা দেখো 14-15 সেশনে একটা আসে, এখানে সর্বোচ্চ সহগ হচ্ছে উপরে এক্স স্কয়ার, সর্বোচ্চ সহগ হচ্ছে নিচে এক্স স্কয়ার, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে এটার আনসার হবে কিন্তু হাফ। তাহলে এইভাবে সর্বোচ্চ সহগ সম্মিলিত এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে সর্বোচ্চ ঘাতের সহগই হবে ওটার আনসার। ওকে, সো কোনো এখানে যদি সর্বোচ্চ সহগ না থাকে, তুমি 0 করে সর্বোচ্চ সহগ বানাই নিবা। লাইক দ্যাট আমি এটার কথা বলতেছি, মনে করো যে উপরে এক্স স্কয়ার, উপরে ধরো যে এক্স কিউব আছে আর নিচে এক্স কিউব না, তাহলে 0 করে এক্স কিউব ধরে নিবা। ওকে, তো এইভাবে তোমরা সাজাই নিবা। ওকে, আচ্ছা পরেরটাতে আসি। পরের যে টপিকটা আমি দিয়েছি এখানে, সেটা হচ্ছে তোমার এই যে ডান পাশে আগে থিওরিটা দিয়েছি, সেটা হচ্ছে তোমার ax sin ax tan x sin inverse ln e⁻ax-1 লাইক দ্যাট। এই চলকগুলা যদি এক্সটেন্স টু ইনফিনিটি থাকতে হবে, অবশ্যই এক্সটেন্স টু ইনফিনিটি আকারে থাকে, এবং এই চলকগুলা যদি ডিভাইডেড আকারে থাকে, একটা অপরটার সাথে ভাগ আকারে থাকে, তাহলে তোমার শর্টকাটটা হচ্ছে উপরে লবের এক্সের সহগ আর হরের এক্সের সহগের ভাগ অনুপাতটাই হবে আনসার। ওকে, তাহলে এই চলকগুলা যদি কি থাকে, ডিভাইডেড আকারে থাকে এবং এক্সটেন্স টু, এবার যে এক্সটেন্স টু দেখো, এক্সটেন্স টু কি 0 আকারে থাকে, তাহলে দেখো sin tan
ইনভার্স এক্স, তাহলে এখানে আছে এই চলকগুলো দেখো সাইন টেন ইনভার্স এক্স আছে, তাহলে এটার আনসার হবে কিন্তু উপরে 1 নিচে 3, তাহলে আনসার হবে 1/3। এটার আনসার কি হবে 1/3। ওকে, আচ্ছা এইবার আসি, নিচে হচ্ছে সাইন ইনভার্স 2/x আর এখানে হচ্ছে 2, তাহলে সাইন ইনভার্স যেহেতু আছে তাহলে এখানে কত হবে বলো, উপরে হবে 2 আর নিচে হবে 1, আনসার হবে এটার 2। ওকে, পরেরটা দেখো, পরেরটাও x টেন্স টু 0 টেন ইনভার্স 2x/2, তাহলে এখানে দেখো এখানেও কিন্তু ওই যে এই চলকগুলোর ভিতরে পড়ছে, তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে x এর সহগ অ্যান্সার, এটার অ্যান্সার তাহলে হচ্ছে 2। তাহলে আশা করি টাইপ 2 তোমরা জিনিসটা বুঝে ফেলেছো যে এই চলকগুলোর অনুপাত যদি থাকে তাহলে তোমরা শর্টকাট ওয়েতে এটার x এর সহগগুলোর অনুপাত দিয়ে করে ফেলতে পারবা। এবার আসি টাইপ 3। টাইপ 3তে দেখো টাইপ 3 যে কস রিলেটেড প্রবলেমগুলো এবং প্যাটার্নটা থাকতে হবে এরকমই, প্যাটার্নটা আমি দেখাই দিই তোমাদের। লিমিট এক্স টেন্স টু 0 কস এ এক্স মাইনাস কস বি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে প্যাটার্নটা থাকতে হবে কি কস এ এক্স মাইনাস কস বি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই প্যাটার্নের অঙ্কগুলো এবং এক্স টেন্স টু 0 থাকতে হবে। এই প্যাটার্নের ম্যাথগুলো তোমাকে করার টেকনিকটা হচ্ছে বি স্কোয়ার, এই যে এক্স এর সহগ মানে পরের এক্স এর সহগটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই সূত্রটা দিয়ে করা লাগবে। তাহলে দেখো এখানে প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, দেখো তাহলে এখানে কস এ আর কস এ এক্স মাইনাস কস বি এক্স এখানে যেহেতু নাই তাহলে সাজাই নিব, তাহলে আমরা কি ধরে নিই, শূন্য ধরে নিতে পারি। তাহলে এখানে দেখো তাহলে cos 0 মান যেহেতু মান bx, তাহলে x মান 0 ধরে নিতে পারি। তাহলে 0 ধরার কারণে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে করতে পারি শূন্যের উপরে স্কোয়ার মাইনাস এই cos-এর সহগ কি 1 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই কত বলছিলাম 2, তাহলে অ্যান্সার কত হবে এটার -1/2, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে -1/2। ওকে, এখন দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি যেতে এই প্যাটার্ন একটাই প্রশ্ন এসেছে, আমি অন্যান্য ইউনিভার্সিটিকে সহযোগিতা নিয়েছি তোমাদের বোঝানোর জন্য যে আর দুই একটা এক্সাম্পল যাতে সেট করা যায়। দেখো রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছে 2 - 3, দেখো তাহলে এখানে কি হবে 3 এর উপর স্কোয়ার, তাহলে 3 এর উপর স্কোয়ার মাইনাস এটার উপর 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে হবে 9 - 4, তাহলে কত হবে 5 আর নিচে তো 2 জানোই সূত্রের 2, তাহলে 5/2, তাহলে এটার আনসার কত হবে 5/2। এইরকম যদি সিচুয়েশনে পড়ে যায়, দেখো জাহাঙ্গীর ইউনিভার্সিটি বুয়েট চুয়েট অনেক এই প্রশ্নটা এসেছে, তাহলে দেখো এই প্রশ্নটা এই ধরনের ক্যাটাগরিতে তুমি, এটা কিন্তু বোর্ড বইয়ে যে আছে তোমার যে টেক্সট বই, ওই টেক্সট বইতেও কিন্তু এটা আছে, অনেকবার আসে প্রশ্নটা তোমরা দেখবা, সো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি রিটেনও দিয়েছি মেবি। তো দেখো এখানে এই ধরনের প্রশ্নটা তোমাকে সমাধান করতে হবে কীভাবে দেখো, তাহলে এখানে 7, তাহলে এখানে দেখো 7 আর এখানে 0, তাহলে হচ্ছে কি 7 এর উপরে স্কোয়ার, তাহলে হচ্ছে 7 এর উপরে স্কোয়ার মাইনাস 0 এর উপরে স্কোয়ার, তাহলে হচ্ছে না, তাহলে নিচে দেখো নিচে 3, কিন্তু আমার এখানে সূত্রটা কি ছিল জাস্ট এক্স স্কোয়ার, তাহলে এই 3টাকে আমি এদিক সাইডে নিয়ে আসতে পারবো না, 3টা যদি সাইডে নিয়ে আসে তাহলে এক্স স্কোয়ার থাকতেছে, তাহলে 3টা সাইডে থাক, তাহলে এই নিচে ভাগ হবে 2, তাহলে 1/3টা সাইডে আছে, তাহলে 49 আর নিচে 2 3 গুণা কত হয়ে যাবে 6, তাহলে উপরে হবে 49 নিচে হয়ে যাবে 6। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তাহলে এই টপিক 2 আশা করি তোমাদের তোমরা বুঝে নিয়েছো যে টপিক 2 যে প্রশ্নগুলো কস রিলেটেড এবং এই প্যাটার্নের যদি থাকে, দেখবা যে কস রিলেটেড প্রশ্ন আসলে এই প্যাটার্নেরই বেশি থাকে, তাহলে এই প্যাটার্নে থাকলে আশা করি তোমরা পারবে। ওকে, আচ্ছা এবার আসি তাহলে পরের টপিকটাতে, এটা হচ্ছে সাইন রিলেটেড। এটা হচ্ছে কি সাইন রিলেটেড দেখো যে সাইন সামথিং মাইনাস সামথিং নিজে সামথিং, দ্যাট মিনস এই প্যাটার্নের যদি থাকে, ঢাকা ইউনিভার্সিটি 15-16 সেশন এসেছিল, দেখো এই প্যাটার্নের লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স মাইনাস সাইন বি এক্স সাইন সি এক্স মাইনাস সাইন ডি এক্স, এরকম থাকলে সিম্পলি ওইতে আনসার হবে a মাইনাস বি, মানে এই যে a মাইনাস বি আর নিচে হচ্ছে সি মাইনাস ডি। তাহলে ঢাবিতে দেখো এটা এসেছিল, তাহলে এখানে দেখো সাইন 7x মাইনাস সাইন এক্স সাইন 6x, তাহলে এখানে যেহেতু নাই আরেকটা পোর্শন আমি জোর করে বানিয়ে নিতে পারি, তাহলে মাইনাস সাইন 0x। ওকে, তাহলে এখন দেখো তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হবে 6 আর 6 থেকে 0 বাদ দিলে 6, তাহলে 6 কাটা, তাহলে অ্যান্সার হবে কত বলো 1। ওকে, তাহলে এটা হচ্ছে সিম্পলি হয়তো তুমি যে কোনো এই প্যাটার্নে সাইন রিলেটেড প্রবলেমগুলো আসলে করতে পারো। আরেকটা বুটেক্সের একটা প্রশ্ন হেল্প নিয়েছি যাতে তোমাদের বেশি করে প্র্যাকটিস করাইতে পারি, সেটা হচ্ছে দেখো যে 6 থেকে 3 বাদ গেলে হবে 3 আর 3 থেকে 2 বাদ গেলে হবে 1, তাহলে অ্যান্সার হবে কত 3। ওকে, তাহলে এরকম জেনারেলি মাইনাস করে তুমি করতে পারো বা সাইন রিলেটেড প্রবলেমগুলো যদি আসে। ওকে, আচ্ছা এবার পরের টপিকটাতে চলে যাই। আর লিমিটের আরেকটা জোস টপিক আছে যেটা তোমরা উইদাউট ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে লিমিটের যে কোনো ক্যালকুলেশন তোমরা সলভ করতে পারবে। আচ্ছা দেখো, এরকম যদি তুমি কোনো প্রশ্ন পাও তাহলে তুমি কীভাবে সমাধান করবে, যে আগের রুলসগুলোর ভিতরে পড়তেছে না, সাইন কস বা এক্স টেন্স টু ইনফিনিটি, এই তিনটা রুলসের মধ্যে কোনটাই পড়তেছে না, তাহলে তোমাদের লা হসপিটাল রুল নামে একটা রুল আছে। এই রুলটা কী বলে, এই রুলটা হচ্ছে তোমার, এই রুলটা তুমি অ্যাপ্লাই করে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারো। দেখো যে এক্স টেন্স টু 0, তাই না, তাহলে এক্স টেন্স টু 0 এই মানটা তুমি ডিরেক্ট বসাই দিবা এই জায়গায়, বসার ফলে যদি মানটা 0 চলে আসে, বসার পরে যদি নিচে কি চলে 0 চলে আসে বা অসংজ্ঞায়িত হয়ে যায় ফাংশনটি, তাহলে তোমাকে ওই ফাংশনটিকে হরলবকে ডিডিএক্স করতে থাকতে হবে, মানে ডিফারেন্সিয়েট করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ওই এক্স টেন্স টু 0 বসানোর পর এই ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যায়। এটাই হচ্ছে লা হসপিটাল রুল দিয়ে করা যায়। ওকে, তাহলে দেখো আমরা সেটাই ট্রাই করবো, সবাই মনে হয় যে রুলটা জানো, আমি দেখাই দিই। আর কিছু প্রশ্ন আসে, যেমন 4 নম্বর প্রশ্নটা আছে, কিছু প্রশ্ন আসে কোনো কিছু করতে হয় না, ওইটা একটু ট্রিক করে, মানে সবাই
সবাই জানে যে মনে হয় কিছু ক্যালকুলেশন করা লাগে, আসলে না। মূল যে লিমিটের যে মূল কাহিনীটা সেটা হচ্ছে তোমার নিচে যাতে শূন্য না হয়, অসংজ্ঞায়িত যাতে না হয় ফাংশনটি, এমন মান বা ভ্যালিড মান যদি আমি বসাইতে পারি এমনভাবে ফাংশনটাকে সাজাতে হবে। তো কিছু কিছু সময় তারা কী করে ট্রিকই করে যে কিছুই না, আসলে ওই জিনিসটা বসাইলেই ওইটা ভ্যালিড হবে। যেমন দেখো এই প্রশ্নটা করছে ঠিকই 16-17 সেশনে এসেছে, তুমি x টু দি পাওয়ার 0 বসাও, তাহলে cos 0 এর মান হচ্ছে 1 না, তাহলে e টু দি পাওয়ার 0 এর মান কি হচ্ছে 1, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে 0 বসাইলে কিন্তু ভ্যালিড হচ্ছে। তাহলে তুমি 0 বসাই দাও, বসাইতে যে মানটা আসবে ওইটাই হবে কিন্তু মান, এটা কিন্তু কোনো ক্যালকুলেশন করা লাগবে না, তাহলে এটার অ্যান্সার হবে কি 1। তাহলে এরকম ট্রিকই করে, মানে তোমার 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 তুমি কতটুকু তুমি প্রেশার নিতে পারতেছো, কতটুকু তুমি ক্যালকুলেশন অ্যাক্টিভ, এটা জাজ করে। কিন্তু অনেকে মনে আবার ক্যালকুলেশন বাড়াই দেয়, এটা কিন্তু তুমি মাঝে চেক করবো আগে যে অসংজ্ঞায়িত মানটি বসায় আসতেছে কিনা, যদি চলে আসে তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, আচ্ছা পরের তিনটা আসি। পরের তিনটা জেনারেল কোনো যে রুলসগুলো আমরা শিখে আসলাম, একটা তো পড়তেছে না, এইগুলো আমরা এখন দেখবো কীভাবে লা হসপিটাল রুল দিয়ে করা যায়। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা ট্রাই করি। এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা অপশন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। তাহলে প্রথমটা দেখো, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x স্কয়ার, এখানে তুমি x এর মান 0 বসাও, বসা দিলে কিন্তু নিচে 0 চলে আসে, দ্যাট মিনস অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত যদি হয়ে গেছে তাহলে আমাদের হর আর লবকে ডিডিএক্স করা লাগবে। কতক্ষণ পর্যন্ত করবো? ইয়েস, যতক্ষণ পর্যন্ত নিচে শূন্য না আসে বা অসংজ্ঞায়িত না হয়। তাহলে আমরা শুরু করি, e টু দি পাওয়ার x এর ডিডিএক্স কী হবে? e টু দি পাওয়ার x ই হবে, আর নিচে করলে কী হবে? 2x। ওকে, তাহলে নিচে করলে আসবে 2x। তাহলে এখন তুমি বসাও, এখনও বসাইলেও কিন্তু x একটা থেকেই যায়, তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে কিন্তু আবার শূন্য হয়ে যাচ্ছে, নিচে অসংজ্ঞায়িত। তাহলে আবার ডিডিএক্স করবো, তাহলে উপরে দেখো e টু দি পাওয়ার x কে ডিডিএক্স করলে হবে e টু দি পাওয়ার x, আর 2x কে ডিডিএক্স করলে হবে 2। ওকে, জিনিসটা বুঝে নিয়েছো অবশ্যই। আচ্ছা এবার তাহলে x টু দি পাওয়ার 0 বসাও, এবার 0 বসাও দেখি কত হচ্ছে। তাহলে এখানে 0 বসাও, e টু দি পাওয়ার 0 এর মান কত হচ্ছে? 1, আর নিচে আছে 2, তাহলে অ্যান্সার কত হবে? হাফ। ওকে, তাহলে এইভাবে তোমরা অনায়াসে তোমরা জিনিসগুলো কিন্তু করতে পারবে। এবার পরেরটাতে আসি, পরেরটা ঠিক এভাবেই ডিডিএক্স করো। এখন আমরা দেখো e টু দি পাওয়ার x কে ডিডিএক্স করলে কত হবে বলো? e টু দি পাওয়ার x ই হবে, কারণ কেন ডিডিএক্স করতেছি? কারণ এখানে x এর মান 0 বসাও, তাহলে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে e টু দি পাওয়ার x কে কত করলাম? e টু দি পাওয়ার x কে ডিডিএক্স করলে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার মাইনাস ডিডিএক্স করলে হবে e টু দি পাওয়ার x ই হবে, কিন্তু একটা মাইনাস সামনে থাকবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে e টু দি পাওয়ার x, আর নিচে কত থাকবে? 2x কে ডিডিএক্স করলে হবে জাস্ট 2। তাহলে এখন মানগুলো বসায় দাও, x টু দি পাওয়ার 0, কারণ নিচে এখন কোনো ঝামেলা নেই, নিচে কোনো x কিছু নেই। তাহলে 0 বসায় e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার 0 মানে 1, 1 1 2 2 2 কাটাকাটি করলে হবে 1, তাহলে অ্যান্সার হবে কিন্তু 1। ওকে, তাহলে এই হচ্ছে তোমার লা হসপিটাল, এটা দিয়ে তোমরা করতে পারবে। এবার আসি 9-10 সেশনের যে প্রশ্নটা এসেছে, এটা দেখো তোমরা, যে সাইন এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে এটা দেখো, আমরা বলছিলাম সাইন বা সাইন ইনভার্স থাকলে, কিন্তু সাইন এক্স স্কয়ার আছে, তাহলে এটা এইভাবে হবে না, তাহলে আমাদের হসপিটাল রুলতে করা লাগবে। তাহলে কীভাবে করবো? দেখো এই এক্সটা ঝামেলা করে দিচ্ছে, তাই না? এক্স এখানে 0 বসাই দিলে টোটাল মানটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে ডিডিএক্স করবো, দেখো তাহলে এক্স উপরে ডিডিএক্স করলে কী হবে? সাইনকে ডিডিএক্স করলে কী হয়? কস এক্স, কিন্তু এটা তো রিয়েল এক্স না, তাহলে আবার করা লাগবে। তাহলে আবার এক্স স্কয়ারকে ডিডিএক্স করলে হবে 2x, তাহলে 2xটাকে গুণ করে দিলাম, আর নিচে এক্সকে ডিডিএক্স করলে হবে 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর মান বসা, এখানে এক্স যেহেতু এক্স একটা চলক আছে, তুমি 0 বসালে টোটাল ওভারঅল ফাংশনটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে অ্যান্সার হবে কত? 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। আশা করি তোমরা লিমিট রিলেটেড প্রবলেমগুলো অনায়াসে এখন সলভ করতে পারবে। আচ্ছা এবার আসি কিছু ক্যাটাগরির প্রশ্ন, যে প্রশ্নটা তোমরা ইন্টার লেভেল থেকে মনে হয় অনেকে কনফিউশনে আছে যে কীভাবে সলভ করা হয়, অনেকে আবার বুঝেও না। দেখো এটা শর্টকাট ওয়েতেই তুমি করতে পারবা। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি অথবা লিমিট এক্সটেন্স টু 0 যদি থাকে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি অথবা লিমিট এক্সটেন্স টু 0 যদি থাকে, তাহলে 2 টু দি পাওয়ার x sin 1 বাই 2 টু দি পাওয়ার x, এই প্যাটার্নের অঙ্কটা থাকবে, এই প্যাটার্নের অঙ্কটা থাকবে, এবং এইখানে উপরে সাইনের উপরে যে পোর্শনটা থাকবে ওইটাই হয়ে যাবে কিন্তু আনসার। সাইনের উপরে যে পোর্শনটা থাকবে ওইটাই হয়ে যাবে আনসার। যেমন এখানে 1 আসে, তাহলে 1 হবে আনসার। এখানে কত আছে? v, তাহলে হবে b আনসার। তাহলে এখানেও যদি b আসে তাহলে এখানে হবে b আনসার। এখানে যদি m থাকতো তাহলে m হইতো আনসার। টেক্সট বই একটা অঙ্ক আছে, দেখো ওখানে m ছিল, মানে বুয়েটে আসছিল, কথা আসছিলাম, এটা রিটার্নে দিব। ওকে, তাহলে এইখানে এই পোর্শন, এই সাইনের উপরে যে অংশটা থাকবে সেটাই হয়ে যাবে কিন্তু আনসার। আশা করি তোমরা লিমিট রিলেটেড যে প্রবলেমগুলো এগুলো তোমরা অনায়াসে বুঝে ফেলেছো। আমি এখানে যে লিমিট রিলেটেড প্রবলেমগুলো দিয়েছিলাম তার ম্যাক্সিমাম আমি এখানে সমাধান করে দিলাম। ইনশাল্লাহ তোমরা এখন লিমিট রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো তোমরা সব সমাধান করতে পারবে। ওকে, এখানে দেখো ম্যাক্সিমাম প্রশ্ন আমি এখানে সমাধান করে দিয়েছি, 2-1টা মনে বাদ দিয়ে। তো দেখো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এই প্যাটার্নেরই কিন্তু প্রশ্ন হবে বারবার। দেখো একই প্যাটার্নের প্রশ্ন হচ্ছে, তুমি যে কোনো ভার্সিটিতে যাও না কেন এগুলো একটু চেঞ্জ করে দিবে। ধরো এক্স এর জায়গায় পি দিল, এম এর জায়গায় বি দিল, লাইক দ্যাট, এইভাবেই প্রশ্ন ভাই হয়ে গিয়েছে। একটা হতে থেকে কত প্রশ্ন বানাবে আর বলো দেখি। সো প্রশ্ন কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে, এগুলাই এখন চেঞ্জ করবে তারা, বুঝতে পারছো? যে মান চেঞ্জ করতে পারে, চলকটা চেঞ্জ করে দিতে হলো, এই চলকটা চেঞ্জ করে দিলেই অনেকে পারে না। ওকে, লাইক দ্যাট, এই অঙ্কটাই মনে করো যে এখানে বি এর জায়গায় এম দিছে বা লাইক দ্যাট এরকম ঘুরে পেঁচা দিছে, তারা কিন্তু এই জায়গায় কিন্তু আর পারে না। ওকে, তো চলো দেখি আমরা আরেকটা টপিকের অঙ্ক সমাধান করি। আচ্ছা এবারের যে টপিকটা, এই টপিকটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, কারণ আমি বলতেছিলাম যে তোমাকে বারবার বলতেছি রিটেনের ক্ষেত্রে যে জিনিসগুলো বলতেছি, যে রিটেনে যারা কনফিউশন, আমি বারবার বলতেছি যে কোনো অধ্যায় পড়ার পর তুমি ভাববা যে ওই অধ্যায়টির অ্যাপ্লিকেশন কোন পার্টটাতে আছে। যেমন আমি তোমাকে বলি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের যে আসল অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ক্ষেত্রফল রিলেটেড যে পার্টটা আছে সেখানে কিন্তু আসল অ্যাপ্লিকেশনটা, যেমন ডিডিএক্স বা অন্তরীকরণের যে আসল অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু
কিন্তু এই চ্যাপ্টারগুলোতে হয়। ওকে, সর্বোচ্চ সর্বনিম্ন মান, এইটা ডিডিএক্স এর সাথে ঢাল রিলেটেড যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো থেকে কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটি একটু বেশি রিটেন প্রশ্ন করার ট্রাই করবে। তুমি এর আগে রিটেনগুলো দেখো, একটা অ্যাপ্লিকেশন থেকে বেশি প্রশ্ন করার ট্রাই করতেছে যে তুমি অধ্যায়টাকে বুঝো কি না। ওকে, আসলে এগুলো কথা সব বলবে না আসলে, কারণ অ্যানালাইসিস করা লাগবে তো জিনিসগুলো, একটু ভাবা লাগবে তো। দেখো আমি শুধুমাত্র কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক নিয়েই ভাবি, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কী রকম হতে পারে এটা নিয়ে সারাদিন ভাবি। ওকে, এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে স্টুডেন্ট পড়াই। সো তোমাকে অবশ্যই বোঝা লাগবে যে কীভাবে প্রশ্নটা হতে পারে, ওটাকে ফিল করা লাগবে। তো তোমরা এর আগের প্রশ্নটা যারা বুঝতেছো যে অ্যাপ্লিকেশন পার্টগুলো থেকে বেশি করে প্রশ্ন হবে, তুমি তার একটা উদাহরণ দিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেবার থেকে ঢাকায় 18-19 সেশন থেকে মেবি যে রিটেন চালু করেছে, 18-19 সেশনে এই টাইপটা থেকেই শুধু 2টা রিটেন এসেছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে। তোমাদের কাছে তাদের প্রশ্ন ব্যাংক আছে, তোমরা দেখতে পারো, এখান থেকেই 2টা রিটেন এসেছিল। শুধু তাই নয়, আমরা 19-20 সেশনে যারা পরীক্ষা দিতে গেলাম তাদের সময় এই পার্টটা থেকেই কিন্তু রিটেনটা এসেছিল। সো দেখো, কারণ রিটেনগুলো তারা এমনভাবে করবে তুমি জিনিসটা ওই অধ্যায়টাকে আসলে ডিপ লেন্থ করে ডিপ থেকে বুঝেছো কিনা, আসলেই বুঝো কিনা, তারা ওইটাই জাজ করার ট্রাই করে। ওকে, সো তোমরা প্রত্যেকটা অধ্যায় যে অ্যাপ্লিকেশন পার্টগুলো রয়েছে, ইউনিটগুলো রয়েছে, ওগুলো একটু বেশি জাজ করার ট্রাই করবে। এরকম ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশন, তোমার এই যে ডিডিএক্স, এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন পার্ট রয়েছে কিছু। ওকে, সো এখান থেকে আমরা রিটেনগুলো, ওই জন্য এই টপিকটা আমি বেশি গুরুত্ব দিয়েছি এবং এখান থেকে রিটেন আসার সম্ভাবনা কিন্তু তোমাদের এবার সব থেকে বেশি। তাহলে দেখো, আমরা স্পর্শকের নতি হিসেবে অন্তরজ দেখবো আজকে। প্রথমে আমরা এখানে দেখি আগে যে সরলরেখার ঢাল জিনিসটা কি। কোনো সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলা হচ্ছে, তার টেনজেন্ট মানটাকেই বলা হচ্ছে ওই সরলরেখার ঢাল। তাহলে সরলরেখার ঢাল কিন্তু কয়েকভাবে বের করা যায়। একটা ইকুয়েশনকে তুমি যদি y = mx + c আকারে সাজানো, তাহলে m এর মানটা হবে ঢাল। অথবা দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে ঢালের মান আমরা জানি যে y2 - y1 x2 - x1 এইভাবে বের করা যায়। অথবা এখানে যদি অ্যাঙ্গেলটা কেউ দিয়ে দেয় তোমাকে, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরলরেখা এত অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে তুমি ঢাল বের করতে পারবা, কারণ m = tan θ দিয়ে। ওকে, অথবা তোমাকে সার্টেন একটা বিন্দু দিয়ে দিবে, একটা সরলরেখা দিয়ে দিবে, বলবে যে এত বিন্দুতে ওই সরলরেখাটি ঢাল বের করো, তাহলে আমরা m = dy/dx করে পার্টিকুলার বিন্দুটা বসিয়ে দিয়েও কিন্তু ঢাল বের করতে পারি। তাহলে দেখো ঢাল কতভাবে বের করা যায়। ঢাল রিলেটেড প্রবলেম কিন্তু যে কোনো একটা ভার্সিটিতে আসে। ওকে, সো তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ ঢাল অনেক কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, এবার আসি এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, যে অব্যক্ত ফাংশন এক্স ওয়াই সম্মিলিত ফাংশনকে অব্যক্ত ফাংশন বলা হয় একসাথে। তো এই অব্যক্ত ফাংশনের ডিডিএক্স হচ্ছে এই অধ্যায়টি। এই অব্যক্ত ফাংশনের কার্ভগুলো কি হয়, এই যে ধরনের কার্ভ হয়। তো এখানে তোমার এই ধরনের কার্ভে তোমার দুই ধরনের জিনিস চাই। একটা দেখো স্পর্শকের সমীকরণ, দ্যাট মিনস এই যেভাবে স্পর্শ করবে কার্ভটাকে, এবং স্পর্শকের সমীকরণের উপরে লম্বভাবে যে সমীকরণ থাকবে তাকে বলা হয় উলম্বের সমীকরণ। ওকে, তাহলে একটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, একটা হচ্ছে উলম্বের সমীকরণ। স্পর্শকের সমীকরণ দেখো, যদি dy/dx = 0 হয়, তখন কি হবে, এটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে। আর যদি dy/dx ইনফিনিটি হয়, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, অবিলম্বের সমীকরণটা। ওকে, তাহলে দেখো, কোনো বক্ররেখার উপরস্থ এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ যে সূত্রটা y - y1 dy/dx x - x1, এখানে dy/dx বলে ঢালটাকে মিন করতেছে। ওকে, তাহলে আমরা এটা জানি যে এক বিন্দুকে আমি ঢালের সমীকরণ, এটা জেনারেল ওই সূত্রটাই কিন্তু, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আর কোনো বক্ররেখার উপরস্থ এত বিন্দু অবিলম্ব সমীকরণটা তাহলে কি হবে তুমি বলো। আমরা জানি যে অবিলম্বটা স্পর্শকের উপরে কি হয়, লম্ব হয়। তাহলে লম্ব হলে কি হবে, জাস্ট ঢালটার চেঞ্জ আসবে। আমরা জানি ঢালটা কি, m1 m2, আমরা জানি না যে দুইটি সরলরেখার যদি পরস্পর লম্ব আকারে থাকে তাদের ঢালদের গুণফল কি হয়, -1 হয় না। তাহলে এবং -1 হয়, এবং দেখো আরেকটা ঢাল কি হবে, -1/m2 উল্টা হয়ে যায়। তাহলে এখানে দেখো 1/dy/dx করে নিলাম, সামনে একটা খালি মাইনাস করে নিলাম, কারণ কি একটা উপরটার উপর লম্ব আছে, আজকে ঢালটাতে চেঞ্জ আসবে। ওকে, তো আশা করি তোমরা থিওরিটা বুঝে নিয়েছো যে এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসলে হবে। ওকে, আচ্ছা চলো অব্যক্ত ফাংশনের ঢাল রিলেটেড কিছু প্রবলেম আমরা সমাধান করি। প্রথমে তোমরা এখানে দেখো যে একটা প্রশ্ন দিয়েছে, এখানে 4,3 বিন্দুতে পার্টিকুলার একটা বিন্দু বলছে, এবং এত বিন্দুতে এত অর্ধবৃত্তের স্পর্শকের ঢালের মান কত। ওকে, তো আমরা একটু আগে দেখে আসলাম যে পার্টিকুলার একটা বিন্দুতে ঢালের মান যদি বের করতে বলে কোনো একটা ইকুয়েশনের, তাহলে আমাকে ওটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, dy/dx করা লাগবে, বা dy/dx এর মানটা কিন্তু বের করা লাগবে। বের করার পর ডিফারেন্সিয়েট করার পর ওই ডিফারেন্সিয়েট যে রাশিটা থাকবে সেটাতে আমাকে 4,3 বিন্দুটা বসাই দেওয়া লাগবে, দেন তুমি ঢালের মানটা পাবা। এখন কথা হচ্ছে এটা না হয় একটা ইকুয়েশন ইজি আছে, বাট যখন একাধিক এক্স ওয়াই থাকবে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষে একটা হয়ে যাবে বিষয়। তোমরা দেখো এখানে যেখান থেকে ওয়াইটাকে আলাদা করা লাগবে, ডিফারেন্সিয়েট করা লাগবে, দেন তোমাকে মান বসাতে লাগবে, এটা অনেক সময় সাপেক্ষ, যার কারণে আমরা এই শর্টকাটটা ইউজ করবো। শর্টকাটটা দেখো, এখানে dy/dx = -x এর সাপেক্ষে অন্তরক, যখন x এর সাপেক্ষে অন্তরক করব বা ডিফারেন্সিয়েট করব, তখন আমরা y কে ধ্রুবক ধরে নিব, আর y এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন x কে ধ্রুবক ধরে নিব। তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা খুব সহজে যে কোনো লেন্দি অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েটের মানটা আমরা কিন্তু বের করে ফেলতে পারি। ওকে, তো চলো আমরা দেখি তাড়াতাড়ি কিভাবে খুব সহজেই এই ডিফারেন্সিয়েটগুলো করা যায়। ওকে, আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা দেখবো এখানে কি সবগুলোকে একপাশে করে নিই, 3x² - 4y² - 12 = 0। এবার তাহলে কি সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, dy/dx =
তাহলে মাইনাস দিয়ে দিলাম। তাহলে প্রথমে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই কি ধ্রুবক হয়ে যাবে। তাহলে করো 3 দুগুণা 6, তাহলে 6x, আর এটা টোটাল এই সবগুলো কি হয়ে যাবে, ধ্রুবক। তাহলে ধ্রুবক হয়ে গেলে তাহলে এগুলো বাদ হয়ে গেলে 0। এবার নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তখন এক্স ধ্রুবক। ওকে, এখন দেখো হরে হরে তোমাকে কি করতে হবে, ওয়াই এর সাপেক্ষে কিন্তু কি করা লাগবে বলো, ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করলে এক্স ধ্রুবক। তাহলে এক্স যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এটা ধ্রুবক বাদ, তাহলে এটাকে তোমার হবে -8y, আর টোটালটাই ধ্রুবক থেকে গেল। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে উপর হবে তোমার 3x, আর এখানে হবে তোমার -4y। ওকে, এবার তোমরা মানগুলো বসায় দাও 4, 3 বিন্দুতে, তাই না। তাহলে 4, 3 বসায় দিই, এখানে হবে 12, আর এখানে হবে তোমার, তাহলে এখানে তোমার হবে তোমার এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হবে 12, তাহলে কাটাকাটি করলে হবে 1। ওকে, তাহলে এইভাবে তোমরা খুব অনায়াসে এই ট্রিকটা ইউজ করে তোমার যেভাবে ঢালের মান চাক না কেন তুমি খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা পরেরটা দেখো, পরেরটা কীভাবে করা যায়। তাহলে পরেরটাতে এর হলে dy/dx এর মান বের করতে বলছে। এখন দেখো এটা তো অব্যক্ত ফাংশন xy, দেখো এখানে আবার ইউভি সূত্র ফেলাইতে লাগতো, খুব সময় কিল হইতো, ওয়াইগুলোকে আলাদা করতে লাগতো, ঝামেলা হইতো, তাই না। তাহলে আমরা এখানে দেখো dy/dx করে নিয়ে, তাহলে আমরা মাইনাস করে নিয়ে কী করবো, উপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, ওয়াইটা ধ্রুব হয়ে যাবে। তাহলে ওয়াইটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এক্স এর সাপেক্ষে করলে এটা কত হবে বলো, 2x, আর এটা হবে তোমার ওয়াইটা তো ধ্রুবক, তাহলে এটা এক্স চলে যাবে, তাহলে থাকবে শুধু কথা হয় 3y, আর ওয়াইটা তো ধ্রুবক, তাহলে এটা টোটালটা শূন্য হয়ে যাবে, 1কে করলে তো শূন্যই। এবার নিচে আসি, নিচে কি হবে তাহলে, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করবো, ওয়াই এর সাপেক্ষে করলে এক্স ধ্রুবক, তাহলে এক্সটা কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, তাহলে এটা বাদ। আর এটাকে করলে তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে এখানে থাকবে 3x, আর এখানে থাকলে হবে তোমার +10y, তাহলে এইটাই হচ্ছে আনসার। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এইভাবে তোমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে তোমাকে যে কোনো অব্যক্ত বড় বড় ফাংশন দেখ না কেন খুব সহজেই তুমি ddx এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা এরকম আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি, চলো দেখি এবার। যে x² + y + y² 2 হলে 3 - 4 বিন্দুতে dy/dx এর মান বের করতে বলছে। ফার্ডেন একটা বিন্দু দিছে, ওই বিন্দুতে ঢাল বের করতে বলছে, আর একটা প্রশ্ন জাস্ট ঢাল বের করতে বলছিল, তাই না। তাহলে আমরা চট করে বের করে ফেলি dy/dx - x এর সাপেক্ষে অন্তরীকরণ। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2x, আর এখানে x টা চলে যাবে, হয়ে যাবে y, আর এখানে তোমার টোটাল ধ্রুবক, তাহলে বাদ, আর নিচে হয়ে যাবে আবার এবার y এর সাপেক্ষে, তাহলে ধ্রুবক, তাহলে এখানে থাকবে জাস্ট y এর সাপেক্ষে করলে এখানে থাকবে x, আর এখানে সব বাদ হয়ে যাবে, কারণ এগুলো দেখো এখানে কোনো x নাই, সব কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো সরি y এর সাপেক্ষে করতেছে না, তাহলে x + 2y হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার। এটা এখন কত বলছে, 3 - 4 বিন্দু, তাহলে মানগুলো বসাই দিই, তাহলে একটা মাইনাস থাকবে সামনে, আর এখানে তোমার কি বলতেছে 3 - 4 বিন্দু, তাহলে 6, x এর মান 6 -4, আর এখানে তোমার হবে x এর মান কত 3, আর -8। ওকে, তাহলে 6 থেকে 4 বাদ গিয়ে কত হবে 2, আর এখানে হবে তোর -5, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে কত হবে প্লাস হয়ে যাবে 2/5 হবে অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে তোমাকে করা লাগবে জিনিসগুলো। তাহলে তোমরা নিশ্চয়ই জিনিসগুলো বুঝতে পারছো, ক্যালকুলেশনগুলো তোমরা অবশ্যই পারবে। তোমাদের মূল কথা হচ্ছে তোমাদের ট্রিক্সটা বোঝা লাগবে। ওকে, ট্রিক্সটা বুঝতে পারলেই কিন্তু তোমরা খুব সহজেই এই ধরনের ক্যালকুলেশনগুলো করা লাগবে। তাহলে এই অব্যক্ত ফাংশন তোমরা dy/dx বের করতে হলে অবশ্যই তোমরা এই ট্রিক্সটা ফলো করবে, এবং এটা রিটেনও তোমরা স্কিপ করে দিয়ে চলে যেতে পারবে, ওটা টিচার বুঝে নেবে। আসলে তুমি এখানে যদি ডাইরেক্ট dy/dx করে নাও সমস্যা হবে না আশা করি। আচ্ছা এবার আমরা আরেকটা প্যাটার্নের অঙ্ক করবো, দেখো খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা এবারকার প্রশ্নটা দেখো, এবার প্রশ্নটা সেম, e⁻xy + 1 = 5 হলে dy/dx কত, এই মানটা চেয়েছে। দেখো e⁻, লাইক দ্যাট হলে তোমাদের এটা অব্যক্ত ফাংশন, যেহেতু xy রয়েছে, কিন্তু এখানে তুমি জেনারেল আগের প্রসেসের মতো করতে পারবে না, কারণ এটা বহুপদী আকারে নেই। তো e⁻ একটা ddx একটা সুবিধা হচ্ছে, উভয় পাশে লন নিলে ক্যালকুলেশনটা খুব সুবিধা হয়ে যায়। তো উভয় পাশে তুমি যদি লন করে দেখো, লন এর মান 1 হয়ে যাবে, আর xy + 1টা কি চলে যাবে, সামনে চলে যাবে। তাহলে উভয় পাশে লন করলে এই দেখো xy + 1 সামনে চলে যাবে, আর এই পাশে থাকবে ln 5। ওকে, তাহলে এখন কত সুবিধা হয়ে গেল। তাহলে এখানে আবার xyটা এই পাশে রেখে দিই, আর এই পাশে থাকবে ln 5 - 1। ওকে, এখন এটাকে ডিফারেন্সিয়েট করে কত সুবিধা, x কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কত হবে তোমার, x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, আর এখানে হবে dy/dx, আর এখানে তোমার ওয়াইটাকে যদি রাখে দিই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো, তাহলে এখানে থাকবে তোমার প্লাস ওয়াই, ওয়াই এর সাপেক্ষে। তাহলে ইউভি সূত্র এখানে ফেলে দিলাম, প্রথমে x কে ডিফারেন্সিয়েট করলাম, y কে রাখলাম, পরে y কে রাখলাম, x কে ডিফারেন্সিয়েট করলাম। ওকে, তাহলে এখানে আর থাকতেছে যেহেতু এটা কনস্ট্যান্ট, ln 5 আর -1 দুইটাই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা থেকে যাবে কত বলো, এটা থেকে যাবে তোমার 0, এখানে x থাকবে। ওকে, তাহলে এখানে থাকবে তোমার কত হলো 0। ওকে, সো এই লন আকারে থাকলে তুমি প্রথমে কি করবা, e⁻ আকারে থাকলে প্রথমে তুমি ওই পাশে লন নিবা, লন নেওয়ার পরে দেখো এই ধ্রুবকগুলোকে এক পাশে করবা, ধ্রুবকগুলোকে ddx করলে 0, আর xy যেহেতু এখানে আসছে তাহলে কি x কে রাখবো, y কে ddx করছি, আবার y কে রাখবো, x কে ddx করছি। ওকে, ইউভি সূত্রটা। তাহলে আমরা এখানে একটা ওভারঅল তাহলে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে বলো, তাহলে dy/dx তাহলে দাঁড়াচ্ছে -y/x। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে e⁻ এর ক্যালকুলেশনগুলো তোমাদের যদি চায় তাহলে অবশ্যই তোমরা এইভাবে করা ট্রাই করবে। ওকে, কারণ এইভাবে করলে কিন্তু খুব সহজেই কিন্তু তুমি করতে পারবা। আর যেভাবে
রেগুলার প্রসেস করতে গেলে অনেক সময় লাগবে, তো ওই ভাষায় লন নিয়ে করলে সুবিধা হয়। আচ্ছা, এবার আরও একটা প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে, আমি দেখাইলাম তোমাদের একটু আগে শীটগুলোতে। সো দেখো, এটা হচ্ছে কে এর কোন মানের জন্য একটা সার্টেন একটা বক্ররেখা দিবে, ওই বক্ররেখা একটা বিন্দুতে বলবে যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, সো এই জিনিসটা চিত্রের মাধ্যমে আগে দেখো তোমরা, এই চিত্রটা তোমরা দেখার ট্রাই, তাহলে বুঝতে পারবে যে মূল বিন্দুগামী গেছে একটা সরলরেখা যেটা এক্স অক্ষের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এটা হচ্ছে বক্ররেখা। তাহলে আমরা জানি যে কোনো একটা বক্ররেখাকে তোমরা যদি দেখো এখানে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, আমরা একটু আগে দেখেছিলাম ঢালের যে সংজ্ঞাটাতে, সেখানে এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করবে সেটা কিন্তু ঢালের মান। তাহলে আমরা এম ইকুয়াল টু বলতেই পারি যে টেন থিটা এম ইকুয়াল টু 1/√3। দেখো ঢালে থেকে আমরা কিন্তু ওই সরলরেখাটার ঢাল পেয়ে গেলাম কোণের মানটা থেকে। এখন আমরা আরেকটা ঢাল বের করার প্রসেস জানি, সেটা হচ্ছে বক্ররেখাকে যদি আমরা ডিডিএক্স করে ওই পার্টিকুলার বিন্দু, যে বিন্দুটার জন্য বাইর করতে বলছে, ওই বিন্দুটা যদি বসাই তাহলে কিন্তু তোমার ওই সরলরেখার কিন্তু ঢাল পেয়ে যাবো। তাহলে দেখো, যদি এখানে মূল বিন্দু বলে দিয়েছে, তাহলে আমরা y ইকুয়াল টু kx - kx স্কয়ার, এই পার্টিকুলার বক্ররেখাকে ডিডিএক্স করলাম, ডিডিএক্স করে মূল বিন্দুতে যেহেতু ঢাল বের করতে বলেছে, তাহলে দেখো এখানে আমরা x এর মান 0 বসাই দিলাম, তাহলে dy/dx কি দাঁড়ালো k। তাহলে এখানে ঢালের মান বের হচ্ছে k, এখানে ঢালের মান বের হচ্ছে 1/√3। দুটো ঢাল কি হবে, সমান হবে, তাহলে k এর মান দাঁড়ালো 1/√3। এখন এটা কিন্তু শর্টকাট ওয়েতেও করা যায়। শর্টকাট ওয়ে বলতে কি, যেহেতু এখানে অ্যাট দ্য ফিনিশিং পয়েন্টের দুইটা মানে সমান হয়ে যাচ্ছে, সো এই কোণটার উপরে ডিপেন্ড করতেছে আনসারটা কি হবে। এখানে 30 ডিগ্রি হলে অ্যান্সার হবে 10 ওই 30 ডিগ্রির মান যত অতই হবে আনসার, আর এখানে 6 ডিগ্রি হলে 6 ডিগ্রির মান হবে যত অতই হবে আনসার। ওকে, তাহলে এখানে 30 ডিগ্রি হলে 1/√3, 6 ডিগ্রি হলে আনসার হবে কি বলো, √3 এক্স্যাক্টলি। আচ্ছা, তো এই ধরনের প্রশ্ন তোমরা আশা করি তোমরা পারবে। এবার আসে আরও একটা প্রশ্ন, যে x = 0 বিন্দুতে পার্টিকুলার একটা বক্ররেখা দিচ্ছে, এই বক্ররেখা লেখা হচ্ছে তার স্পর্শকের সমীকরণ চাইছে। যে বললাম স্পর্শকের সমীকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার এটা নিয়ে আসার মতো। তাহলে আমরা যেহেতু x = 0 বিন্দু, তাহলে x এর মান শুধু দিয়ে দিচ্ছি, y এর মান তো দেয়নি, তাহলে আমরা বিন্দুটা আগে বের করে নিই। x এর মান এখানে 0 বসাই দাও, 0 আর e⁻0 মান হচ্ছে 1, তাহলে y এর মান হলো 1। তাহলে দেখো x এর মান 0 বসালে y এর মান আমরা পেয়ে গেলাম 1, তাহলে বিন্দুটা হচ্ছে x y কত 0,1, তাহলে 0,1 এই বিন্দুটাতে আমাকে কি বের করতে হবে, স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ আমরা সূত্র জানি না, y - y1 * dy/dx x - x1 একটু আগে দেখে আসলাম। তাহলে y1 এর মান কত 1 আর x1 এর মান কত 0, তাহলে চলে গেল। তাহলে y - 1 dy/dx, এখানে dy/dx টা বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা জানি dy/dx এখানে বের করে নিই, x = e⁻x, x কে dx করলে 1, e⁻x করলে e⁻x। ওকে, তাহলে dy/dx মানটা পেয়ে গেলাম। এখন এটাতে বসাবো কোন বিন্দুতে বের করতে বলেছে স্পর্শ সমীকরণটা, ওই যে আমরা ভেক্টরকে বের করলাম 0,1 বিন্দুতে, তাহলে 0, এখানে বসাই দাও, x এর মান হচ্ছে 0, তাহলে e⁻0 মান 1, 1 1 2। ওকে, তাহলে আমরা dy/dx এর মান পেয়ে গেলাম কিন্তু 2, তাহলে y = 2x + 1। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। এইভাবে স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, এটা ডিউ 14-15 সেশন এসেছিল। এইভাবেই এই পার্টটা থেকে আমার এপিসোড 1 যে অন্তরীকরণের এপিসোড 1-এ তোমরা আশা করি যে জিনিসগুলো যে আলোচনা করলাম খুবই ইম্পর্টেন্ট ছিল, এগুলো আসবে কিন্তু বারবার বলতেছে। রিটেনের জন্য এই চ্যাপ্টারটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যারা রিটেন নিয়ে খুব কনফিউশনে আছে যে রিটেন কীভাবে আসতে পারে, ওই যে আমি বললাম যে অ্যাপ্লিকেশন লাইক দ্যাট চ্যাপ্টারগুলো একটু মনে রাখবা, ওগুলো কিন্তু রিটেনের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের রিটেন কিছু সাজেশন আমি দিয়ে দিই তোমাদের, এই রিটেনগুলো তোমরা একটু করবে। ওকে, আচ্ছা দেখো, এই স্ক্রিনশট নিয়ে নাও পারলে ঝট করে, এই রিটেনগুলো তোমরা একটু বাসায় বসে প্র্যাকটিস করবে। আর এগুলো টেক্সট বইয়েরই সব রিটেন, আমি বারবার বলছি টেক্সট বইয়ের সব রিটেন, টেক্সটে তোমরা পাবে, যে কোনো টেক্সট বই পড়ো না কেন, কিন্তু অ্যাজ ওয়েল এজ এর সাথে তোমরা একটু করে নিবে। এখানে আনসারগুলো আমি দিয়ে দিয়েছি, যাতে করে টেক্সট না খুলেও তোমরা এইখানেই আনসারটা করে তোমরা মিলিয়ে নিতে পারো। ওকে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট করে। আমি নিচে একটু রোল করি, দেখো এই প্রশ্নগুলো। হ্যাঁ, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এভাবে তোমরা ম্যাথের যে রিটেনগুলো করবা, বেশি লেন্থি, বেশি বড় যে রিটেনগুলো আছে সেই রিটেনগুলো তোমরা কিন্তু সলভ করবে না। ওকে, কারণ দেখো স্পেস কিন্তু অনেক কম দেয় ওই জায়গায়। ওকে, স্পেস কিন্তু অনেক কম থাকে, এইটুকু স্পেসের জন্য লং অঙ্কগুলো কিন্তু আসবে না। মোটামুটি ট্রিকি টাইপের অঙ্ক, যেগুলো বুঝার অ্যাপ্লিকেশনের অঙ্ক, সেই ধরনের জিনিসগুলো কিন্তু আসবে, আর সেই জিনিসগুলো তোমাদের কিন্তু করে রাখতে হবে। সো তোমরা আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এই রিটেনগুলো তোমরা সলভ করবে। আশা করি তোমাদের এই রিটেনগুলো করলে অনেকাংশে কমন পাওয়ার চান্স থাকবে। আর আমি বারবার আমি যে হিংসগুলো দিচ্ছি, এই হিংসগুলো একটু মনে রাখবে, সেভাবে করার ট্রাই করবে। ইনশাল্লাহ তোমাদের যে কোনো রিটেন আসলে তোমরা সুন্দরভাবে করে আসতে পারবে এটা। ওকে, তো চলো এবার দেখি যে আমরা এর আগে যে কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম সেগুলোর আনসার তোমাদের একটু দেওয়ার ট্রাই করি। আচ্ছা দেখো, এর আগে যে আমি এগুলো দিয়েছিলাম খুব সহজ ছিল, এগুলো তো ডিটেলে করবো না, আমি জাস্ট খালি তোমাদের বলে দেবো, বলে দিলে তোমরা পারবে। এখানে দেখো যে তোমাকে, যেহেতু আমরা জানি হরিজেন্টালি 3টা পদের মান 0 হয়, এখানে 1000, এখানে 1, এখানে 2 হবে, এখানে অনেকে বুঝতে পারছিলাম না, 2 হবে। 1000 2টা পদ, এটাকে 3 দ্বারা তোমাকে ভাগ যদি দাও, তাহলে তোমাকে 3 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যাবে। ওকে, আর 3 দ্বারা বিভাজ্য হলে এর মান হয়ে যাবে 0। আচ্ছা, এবার এটা আসি, এটা হচ্ছে তোমার এই যে জটিল, যে তোমার তোমার এই যে তোমার জটিল সংখ্যা বাদে, মানে কাল্পনিক অংশ এবং বাস্তব অংশ সহগ সমীকৃত করলে এটা অ্যান্সার তুমি একবারে মুখে
বের করতে পারবা। তাহলে এখানে তুমি যদি বাস্তব অংশটাকে সহগ সমীকৃত করো তাহলে এর অ্যান্সার আসবে পি এর মান 3, আর এটা যদি অ্যান্সার তাহলে 5/6 বা লাইক দ্যাট 5/6 আসবে মনে হয়। তো এরকম করে তোমরা বাস্তব অংশ আর কাল্পনিক অংশগুলোকে এটা সহগ সমীকৃত করলেই কিন্তু এর অ্যান্সার চলে আসবে। ওকে, তো তোমাদের আশা করি তোমার ধারণা দিলে তোমরা নিজেই সমাধান করতে পারবে এটা। আর এটা আসে এটা সেম কন্ডিশন যে 71, তাহলে 71 এখানে যেহেতু 1 থেকে হরিজেন্টালি জিনিসগুলো 4 5 6 তাহলে অবশ্যই 1 থেকে শুরু হয়েছে, তাহলে অবশ্যই এখান থেকে তোমার 71 থেকে বাদ দাও, তাহলে এখানে পদ তুমি পাবো 68টা, তাহলে এখানে পদ তুমি পাবো 68টা, 68টা 3 দ্বারা ভাগ দাও, তাহলে 2 অবশিষ্ট থাকে, 2 অবশিষ্ট থাকা মানে 71, আর এখানে সামনে আছে 70। এই দুটাকে ক্যালকুলেশন করলে যেটা আনসার আসবে ওইটাই হবে আনসার। ওকে, আর তোমরা 3 দ্বারা ভাগ করলে যেটা আসবে ওইটাই হবে আনসার। তাহলে এখানে আনসার আসবে -1, শুধুমাত্র একজন মনে আনসার দিতে পারছিল। আর এইটা দেখো, এটা অনেক ট্রিক, 5i এর বর্গমূল কোনটি? আমরা দেখো এখানে 5i, আমি কি বলছিলাম সবসময় 2 এ কনভার্ট করে নিবা, তাহলে এখানে যদি 2 না, তাহলে আমি জোর করে নিচে একটা 2 দিব, এখানে 2i করে নিব। ওকে, দেন তোমাকে এই যে বর্গ করো। ওকে, তাহলে বর্গ করলে কি হবে, এখানে 5/2 থেকেই যাবে, আর এখানে তোমার আমি জানি 1 + i, আর এখানে থাকবে একটা প্লাস মাইনাস। এইখানে দেখো এটা কিন্তু অ্যান্সার আমি রাখিনি বা এটা কিন্তু অপশনে নাই, সবাই এটা বের করে অপশন খুঁজতেছিল কিন্তু অপশন কিন্তু নাই। হ্যাঁ, অপশন নাই কেন? কারণ এখানে দেখো হরলবকে আবার আমি 1 - i দ্বারা গুণ করছি, তাহলে হরলবকে 1 - i দ্বারা গুণ করলে এই চেহারাটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তুমি এখানে আসে হরলবকে 1 - i দ্বারা গুণ করো, এই যে দেখো নিচে 1 - i আসবে, আর উপরে এই ক্যালকুলেশন করলে √10 আসবে। ওকে, সো আজকে আর কোনো আমি ক্যালকুলেশন দিব না, আজকে আমি আর রিটার্ন দিব না কোনো, সরি রিটার্ন বলতেছি, আজকে আমি তোমাদের জন্য কোনো প্রশ্ন দিব না, একবারই আমি যখন এপিসোড 2 নিয়ে আসবো তখন কিছু একটা প্রশ্ন দিব, তোমরা সেগুলো সলভ করবে। ওকে, আর আশা করি তোমরা খুব প্রিপারেশনটাকে তোমরা ভালোভাবে আরও প্রস্তুতিটাকে আরও জোরালো করবে, কারণ আমি বলতেছি যেহেতু পরীক্ষা যদি হয়ে যায় ইনশাআল্লাহ, যদি জাস্ট টাইমে হয়ে যায়, সময় কিন্তু বেশি নেই, অবশ্যই তোমরা রিটেন বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ আমি বারবার বলতেছি যে রিটেন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে, বিকজ রিটেন কিন্তু মাত্র বলতেছি 13তে পাস। সো অবশ্যই তোমরা সেটাকে অবশ্যই গুরুত্ব দিবে, 13তে পাস বলে হেলা করবে না, কারণ অনেকে 13ই তুলতে পারবে না, এর আগের রিটেনগুলো তুমি দেখছো, বুঝতে পারছো? রিটেনের জিনিসগুলো কিন্তু একটু ট্রিকি হয় রিটেনগুলো। ওকে, আর অবশ্যই যারা এর আগে রিটেন পরীক্ষা দিয়েছে সরাসরি, তাদের যে কারো একজনকার হলেও ভাই তোমরা পরামর্শ অবশ্যই নিবে। আমি বারবার বলতেছি, যারা 19 সেশনে যারা অংশগ্রহণ করেছিলাম, কারণ তাদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তোমাদের খুবই জরুরি আমি মনে করতেছি, কারণ আমরা যেহেতু প্রথম ব্যাচ রিটেনের সম্মুখীন হয়েছি, আমরা কিন্তু অবশ্যই ভালোভাবে জানি যে টাইমগুলো আমাদের কথায় কিল হয়েছিল, কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা হয়েছিল। ইনশাআল্লাহ আমি পরীক্ষার আগে জিনিসগুলো বলে দিব তোমাদের, যে পরীক্ষাটা তোমরা কীভাবে দিবে, কোন জায়গায় কত স্পেস পাবে, সমস্যা নেই, সেগুলো নিয়ে আমি একটা এপিসোড রাখবো ইনশাআল্লাহ তোমাদের রিটেনের। আমরা যে ভুলগুলো করে এসেছি, তোমরা যাতে সেই ভুলগুলো তোমরা যাতে না করো, সেটা তোমাদের জন্য থাকবে। তো তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, সব কিছু পড়তে যেও না, বারবার বলতেছি নির্দিষ্ট কিছু জিনিস পড়ো, ওগুলো মাথায় রাখো, ওগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে, কারণ সব কিছু মাথায় নিয়ে তুমি প্রবেশ করতে পারবে না পরীক্ষার রুমে। ওকে, সো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।